সংবাদ সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ফিরোজ তোহা। শুরুতেই সংবাদ শিরোনাম। জুলাই গণঅভ্যুত্থানের ভিত্তি তৈরি হয়েছিল বিএনপি ১৭ বছর আন্দোলনে, বললেন রিজভী। ১ লাখ স্বেচ্ছাসেবক প্রস্তুত বিশেষ সেল গঠনের সিদ্ধান্ত। জামাত শিবির নিষিদ্ধ করা আওয়ামী লীগের রাজনৈতিক বাজি ছিল নাকি পতনের শুরু? জুলাই আন্দোলনের ঐক্য ধরে রাখতে না পারা শহীদদের সঙ্গে বিশ্বাসঘাতকতা বলে মন্তব্য করেছেন জামায়াত এমপি শামসুন নাহার বেগম। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। জুলাই গণঅভ্যুত্থানের ভিত্তি তৈরি হয়েছিল বিএনপির ১৭ বছরের আন্দোলনে, বললেন রিজভী। প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা ও বিএনপি সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ও দলের চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে ১৭ বছরের নিরন্তর আন্দোলন ও সংগ্রামের মধ্য দিয়ে ২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থানের ভিত্তি তৈরি হয়েছিল। বুধবার রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে সমসাময়িক বিষয় নিয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন। রিজভী বলেন, ১৭ বছরের নিরন্তর রক্ত সংগ্রামের মধ্য দিয়ে বিপুল শক্তি নিয়ে ছাত্র জনতার বিস্ফোরণ ঘটে। ২০২৪ সালের জুলাই মাসে স্কুল কলেজের শিক্ষার্থীরা রাজপথে নেমে যে অভিনব প্রতিরোধ ও প্রতিবাদে আবহ তৈরি করেছিল তা বাংলাদেশের ইতিহাসে চিরস্মরণীয় হয়ে থাকবে। অসংখ্য ছাত্রছাত্রী ও কিশোর কিশোরীদের আত্মত্যাগের মধ্য দিয়ে এক ভয়ঙ্কর রক্তপিপাসু ফ্যাসিবাদের পতন হয়েছিল। তিনি আরো বলেন, ফ্যাসিবাদ পতনের পর মানুষের দীর্ঘদিনের প্রত্যাশা ছিল বাক স্বাধীনতা, ব্যক্তি স্বাধীনতা, সংবাদপত্রের স্বাধীনতা। এসব অধিকার প্রতিষ্ঠার জন্য বিশেষ করে বেগম খালেদা জিয়া এবং পরে তারেক রহমানের নেতৃত্বে বিএনপি ১৭ বছর আন্দোলন চালিয়ে গেছে। সেই আন্দোলনের ধারাবাহিকতার উপর দাঁড়িয়েই ছাত্রছাত্রী, শিক্ষক ও শ্রমিকদের এবং সর্বস্তরের মানুষের অন্তর্ভুক্ত গণজাগরণ সৃষ্টি হয় বলে মন্তব্য করেন তিনি। প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা বলেন, জুলাই আন্দোলনের চূড়ান্ত পরিণতি ঘটে ৫ই আগস্ট। ওই দিন স্বৈরতন্ত্র ফ্যাসিবাদের অবসান হয়। তাই জুলাই থেকে ৫ আগস্ট পর্যন্ত সময়কে একটি সংগ্রাম ও রক্ত ঝরানো গণঅভ্যুত্থানের সময় হিসেবে বিবেচনা করার বিষয়টি সামনে এনেছেন তিনি। রিজভী জানান, গত বছর বিএনপি যথাযোগ্য মর্যাদায় জুলাই গণঅভ্যুত্থান উপলক্ষে বিভিন্ন কর্মসূচি পালন করেছিল। এবারও দলের বিভিন্ন অঙ্গ সহযোগী সংগঠনের পাশাপাশি সরকারও নানা কর্মসূচি পালন করেছে। তিনি আরো বলেন, কর্মসূচিগুলো আরো সুসংগঠিতভাবে পালনের লক্ষ্যে আগামী ৪ আগস্ট মঙ্গলবার রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউট বাংলাদেশ কেআইবি মিলনায়তনে একটি বিশেষ আলোচনা সভার আয়োজন করা হয়েছে। এতে প্রধান অতিথি হিসেবে বিএনপি চেয়ারপারসন জনাব তারেক রহমান উপস্থিত থাকবেন। সভায় সভাপতিত্ব করবেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এ সময় বিএনপির কেন্দ্রীয় সহপ্রচারক সম্পাদক আসাদুল কবির শাহিন, সহ সাংস্কৃতিক সম্পাদক সাইদ সোহরাব, কেন্দ্রীয় ছাত্রদলের সভাপতি ডাক্তার তৌহিদুর রহমান আউয়াল সহ দলের অন্যান্য নেতারা উপস্থিত ছিলেন। ১ লাখ স্বেচ্ছাসেবক প্রস্তুত ও বিশেষ সেল গঠনের সিদ্ধান্ত। দেশের সম্ভাব্য ভূমিকম্প মোকাবেলায় জাতীয় পর্যায়ে প্রস্তুতি জোরদার করেছে সরকার। এ লক্ষ্যে ঢাকা ও আশেপাশের এলাকার জন্য ১ লাখ স্বেচ্ছাসেবক প্রস্তুত জাতীয় ট্রান্সপোর্ট গঠন এবং প্রধানমন্ত্রীর কার্যালয়ে একটি বিশেষ সেল প্রতিষ্ঠার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বুধবার ২৯ জুলাই বিকেলে বাংলাদেশ সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগের প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের সভাপতিত্বে ভূমিকম্প বিষয়ক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়। মূলত এই সভায় এসব সিদ্ধান্ত প্রস্তুতি নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। প্রধানমন্ত্রীর উপপ্রেস সচিব শাহাদাত স্বাধীন গণমাধ্যমের কাছে তথ্যটি নিশ্চিত করেছেন। তিনি আরো বলেন, সবাই ভূমিকম্প পরবর্তী জরুরি সাড়া এবং সরকারের সার্বিক প্রস্তুতি আরো জোরদার করার বিষয়ে আলোচনা হয়েছে। পাশাপাশি জাতীয় ট্রান্সপোর্ট গঠন, ভূমিকম্প পরবর্তী জরুরি সেবা নিশ্চিত করতে ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার জন্য ১ লাখ স্বেচ্ছাসেবক প্রস্তুত করা এবং তাদের প্রশিক্ষণের বিষয়েও আলোচনা করা হয়েছে। প্রয়োজনীয় সরঞ্জাম সরবরাহের পরিকল্পনা ও প্রস্তুতি নিয়েও বিস্তারিত আলোচনা হয়েছে বলে জানান উপপ্রেস সচিব। শাহাদাত স্বাধীন বলেন, ইতোমধ্যে ৭০,০০০ স্বেচ্ছাসেবক ডাটাবেস প্রস্তুত করা হয়েছে। দ্রুত সময়ের মধ্যে বাকি ৩০,০০০ স্বেচ্ছাসেবকদের তথ্য সংযুক্ত করা হবে। তিনি আরো জানান, বৈঠকে ভূমিকম্প মোকাবেলায় জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে বিভিন্ন কর্মসূচি গ্রহণের বিষয়ে মতবিনিময় হয়। পাশাপাশি প্রধানমন্ত্রীর কার্যালয়ে ভূমিকম্প প্রস্তুতি বিষয়ক একটি বিশেষ সেল গঠনের সিদ্ধান্তও নেওয়া হয়েছে। সবাই সম্ভাব্য দুর্যোগকালীন সময়ে সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানগুলোর মধ্যে কার্যকর সমন্বয় নিশ্চিত করার উপায় আলোচনা করা হয় বলে জানান তিনি। এছাড়া ঢাকা শহরের হিউম্যানিটেরিয়ান স্ট্যাগিং এরিয়া AH এর বা দুর্যোগ সময় দ্রুত ত্রাণ ও জরুরি সহায়তা পৌঁছে দেওয়ার জন্য বিশেষ লজিস্টিক হাব বা গুদামজাতকরণ কেন্দ্র স্থাপনের বিষয়েও আলোচনা করা হয়। সবাই দুর্যোগ ব্যবস্থাপনা ত্রাণ মন্ত্রী আসাদুল হাবিব দুলু, দুর্যোগ ব্যবস্থাপনা ত্রাণ প্রতিমন্ত্রী M ইকবাল হোসেন, স্বাস্থ্য পরিবার কল্যাণ প্রতিমন্ত্রী অধ্যাপক ডাক্তার KM মুহিত, প্রধানমন্ত্রীর মুখ্য সচিব ABM আব্দুল সাত্তার, দুর্যোগ ব্যবস্থাপনা ত্রাণ সচিব মোহাম্মদ সাইদুর রহমান খান সহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
জামাত শিবির নিষিদ্ধ করা আওয়ামী লীগের রাজনৈতিক বাজি ছিল নাকি পতনের শুরু? 2024 সালের জুলাই সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে শিক্ষার্থীদের আন্দোলন শুরু হলেও তা ধীরে ধীরে সরকার বিরোধী সর্বাত্মক গণ আন্দোলনের রূপ নেয়। শুরুর দিকে সরকার বিষয়টিকে একটি সীমিত পরিসরে দাবি হিসেবে দেখলেও জুলাইয়ের মাঝামাঝি সময়ে এসে পরিস্থিতি সম্পূর্ণ বদলে যায়। কাঁপন ওঠে ক্ষমতার মসন্দে। দেশ জুড়ে ব্যাপক সংঘর্ষ, হতাহত, গণগ্রেপ্তার ও ছাত্র জনতার বিক্ষোভের মুখে আন্দোলনটি এক পর্যায়ে সরকার পতনের এক দফা দাবিতে পরিণত হয়। এমনই এক উত্তপ্ত প্রেক্ষাপটে 1 আগস্ট জামাতে ইসলামী ও ছাত্র সংস্থা ইসলামী ছাত্র শিবিরকে নিষিদ্ধ ঘোষণা করে প্রজ্ঞাপন জারি করে তৎকালীন আওয়ামী লীগ সরকার। এর আগে 29 জুলাই শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত 14 দলীয় জোটের বৈঠকে এ বিষয়ে নীতিগত সিদ্ধান্ত নেওয়া হয়। বৈঠক শেষে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের এবং তৎকালীন আইনমন্ত্রী আনিসুল হক গণমাধ্যমকে জানান, দেশব্যাপী সহিংসতা ও নাশকতামূলক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে সংস্থাটি দুটিকে নিষিদ্ধ করার সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। বিশ্লেষকদের মতে এই সিদ্ধান্ত রাজনৈতিকভাবে উল্টো ফল বয়ে আনে। জামাত শিবিরকে নিষিদ্ধ করার সিদ্ধান্তই আন্দোলনের গতি আরো বেগবান করে এবং সরকার বিরোধী শক্তিগুলোর মধ্যে নতুন সহিংসতা তৈরি হয়। ফলে জামাত শিবির নিষিদ্ধ করার সিদ্ধান্তটি ছিল আওয়ামী লীগের শেষ রাজনৈতিক বাজি, যা সরকার পতনেই রূপ নেয়। জামাতে ইসলামী বলেছেন, তৎকালীন সরকার মূলত আন্দোলনকে রাজনৈতিক তকমা দিয়ে ভিন্ন ভিন্ন খাতে প্রভাবিত করার জন্য জামাত শিবিরকে নিষিদ্ধ করার ফাঁদ পেতেছিল। কিন্তু সে ফাঁদে পা দেয়নি জামাত ও শিবির। দলটির কোনো দলীয় রাজনৈতিক কর্মসূচি না নিয়ে বরং নেতাকর্মী সহ দেশব্যাপীকে চলমান আন্দোলন সফল করতে রাজপথে নেমে আসার আহ্বান জানিয়েছিল। 2024 সালের জুলাইয়ের প্রথম সপ্তাহে কোটা সংস্কারের দাবিতে শিক্ষার্থীদের আন্দোলন কয়েকদিনের মধ্যে দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয় কলেজে ছড়িয়ে পড়ে। আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে সংঘর্ষ, ছাত্রলীগের হামলার অভিযোগ এবং ক্রমবর্ধমান প্রাণহানির ঘটনার জনমনে ক্ষোভ সৃষ্টি করে। পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছয় যে আন্দোলন আর শুধু কোটার মধ্যে সীমাবদ্ধ থাকেনি। বিভিন্ন রাজনৈতিক দল, পেশাজীবী, সংস্কৃতিকর্মী এবং সাধারণ মানুষও আন্দোলনের প্রতি সমর্থন জানাতে শুরু করেন। জুলাইয়ের শেষ দিকে আন্দোলন মূলত সরকার পতনের এক দফার দিকে ধাবিত হয়। 2024 সালে জামাত সহ ডান বাম ও ইসলামী দলগুলোকে জাতীয় ঐক্যের আহ্বান জানিয়েছিলেন বিএনপি। এমন পরিস্থিতিতে রাজনৈতিকভাবে বিরোধী দলের সম্মিলিত আন্দোলনের সম্ভাব্য সমীকরণ তৎকালীন সরকারের সামনে নতুন বাধা হিসেবে আবির্ভূত হয়। বিএনপির এই আহ্বানের পর 30 জুলাই গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে জামাতের সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা এটিএম মাসুম বলেন, বিএনপির মহাসচিব জাতীয় ঐক্যের যে আহ্বান জানিয়েছেন আমরা তাকে সাধুবাদ জানাচ্ছি এবং জাতীয় ঐক্যে জামাতে ইসলামী যোগদানের বিষয়ে আমরা সম্মতি জ্ঞাপন করছি। আন্দোলন যত তীব্র হচ্ছে আওয়ামী লীগ সরকারের শীর্ষ নেতারা ততই এর পেছনে জামাত ইসলামী ও ইসলামী ছাত্র শিবিরকে অভিযোগ তুলতে থাকেন। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের একাধিক সংবাদ সম্মেলনে দাবি করেন, আন্দোলনের আড়ালে জামাত শিবির ও স্বাধীনতা বিরোধী অপশক্তি দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্র করেছে। জুলাই আন্দোলনের ঐক্য ধরে রাখতে না পারা শহীদদের সঙ্গে বিশ্বাসঘাতকতা বলে মন্তব্য করেছেন জামায়াত এমপি শামসুন নাহার বেগম। জুলাই আন্দোলনের ঐক্য ধরে রাখতে ব্যর্থ হলে তা শহীদদের সঙ্গে চরম বিশ্বাসঘাতকতা বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামাতে ইসলামী মনোনীত সংরক্ষিত আসনের সংসদ সদস্য শামসুন নাহার বেগম। তিনি আরো বলেন, আমরা কেউ জুলাই গাদ্দার করতে চাই না। আমরা শহীদ ওসমান হাদির মতো করে বলতে চাই, জান দেব কিন্তু জুলাই দেব না। বুধবার 29 জুলাই চট্টগ্রামের সীতাকুণ্ডে বাংলাদেশ জামাতে ইসলামী মহিলা বিভাগের উদ্যোগে আয়োজিত জুলাই গণ অভ্যুত্থানের 2 বছর পূর্তি উপলক্ষে নারী সমাবেশ, আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠানের প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। স্থানীয় কাটার টাওয়ারের উপজেলা মহিলা বিভাগের সেক্রেটারি আমেনা বেগমের সভাপতিত্বে সমাবেশে শামসুন নাহার বেগম বলেন, 2024 সালের ওই দিন পর্যন্ত শহীদের সংখ্যা কয়েকশো ছাড়িয়ে গিয়েছিল। কারফিউ, ইন্টারনেট শাটডাউন সহ চরম অরাজকতার মধ্য দিয়ে দেশ পার হয়েছিল। সে সময়ের ভয়াবহতা স্মরণ করে তিনি আরো বলেন, একজন ঠান্ডা মাথার খুনি একের পর এক তরুণ প্রাণ কেড়ে নিলেও শেষ পর্যন্ত আল্লাহ তাকে থামিয়েছিলেন। তিনি আরো বলেন, 2006 সালের 28 অক্টোবরে লগি বৈঠা তাণ্ডবে যারা কখনো ভয়ঙ্কর বলে স্বীকার করে না, তারাই আজ জুলাইকে ছোট করে দেখানোর চেষ্টা করছে। এ সময় তিনি স্মরণ করিয়ে দেন যে এই আন্দোলনে মানুষ জাত, ধর্ম, বর্ণের ভেদাভেদ ভুলে স্বৈরাচারের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হয়েছিল। সেই ঐক্য অক্ষুণ্ণ রাখাই এখন সবচেয়ে বড় দায়িত্ব। শামসুন নাহার বেগম বলেন, যারা মাঠে নেমে আন্দোলন করতে পারেনি তাদের জন্য এই দায়িত্ব পালন করা অবশ্য কর্তব্য। পাশাপাশি আন্দোলন নিপীড়নের শিকার হওয়া নারীদের ত্যাগ ও ইমানি দৃঢ়তারও প্রশংসা করেন তিনি। আগামী প্রজন্মকে যেন আর কখনো স্বৈর শাসনের মুখোমুখি হতে না হয় সেজন্য উপস্থিত সবাইকে নিজ নিজ অবস্থান থেকে আত্মশুদ্ধি ও দেশপ্রেম চেতনার দায়িত্ব পালনের আহ্বান জানান এই সংসদ সদস্য। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রামের IIUCL লেকচারার আকরাম খান, চট্টগ্রাম উত্তর জেলার সহকারী সেক্রেটারি লুৎফুর নাহার এবং জয়নাব বেগম। অনুষ্ঠান শেষে দোয়া পরিচালনা করেন সীতাকুণ্ড উপজেলা মহিলা বিভাগের সহকারী সেক্রেটারি নুরু নাহার।